নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দুদিন বাদে খুলল এটিএম, বেশ কিছু এটিএম বন্ধ, চালু এটিএম থেকেও মিলল না টাকা, ভোগান্তিতে সাধারণ মানুষ। নোট নিয়ে হয়রানি অব্যাহত, দিনভর লাইনে দাঁড়িয়েও টাকার দেখা নেই, ক্ষুব্ধ জনসাধারণ, মোতায়েন সিভিক পুলিশ। উপনির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা, তমলুকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বিশৃঙ্খলা রুখতে আগাম প্রস্তুতি নির্বাচন কমিশনের, ময়নায় গাড়িতে গাড়িতে তল্লাশি অভিযান। তৃণমূল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা, হলদিয়াতে মন্তব্য মুকুল রায়ের। বিজেপি অফিস ও কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, জানানো হবে নির্বাচন কমিশনেও, তমলুকে সাংবাদিক সম্মেলন করে জানালেন রাহুল সিনহা। মহিষাদলে কংগ্রেস প্রার্থী হয়ে প্রচারে অধীর চৌধুরী, তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ। নন্দীগ্রামে বিজেপির প্রচারে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের শহীদ বেদিতে মাল্যদান করে প্রচার। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের কাজ শুরু হলো, কমতে চলেছে দূষণ, আশাবাদী বাসিন্দারা। জেলা জুড়ে জগদ্ধাত্রী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন। বাড়ছে তসরের চাহিদা, চাষে উৎসাহ দিতে মাঠে নেমেছেন কৃষি আধিকারিকেরা। আসছে বিস্তারিত খবরে। 500,000 টাকার নোট বাতিল, আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছিল মধ্যবিত্ত মানুষ। দুদিন ধরে এটিএম বন্ধ থাকার পর শুক্রবার এটিএম চালু হলেও বেশিরভাগ জায়গায় এটিএম কাজ করছে না বলে অভিযোগ সাধারণ মানুষজনের। মঙ্গলবার মধ্যরাতে প্রায় বাজ পড়েছিল মধ্যবিত্তের মাথায়। এমন আচমকা সিদ্ধান্তে বিপাকে পড়েছিলেন বহু মানুষ। 500 আর 1000-এর নোট এখন বাতিল। পুরনো নোটগুলো জমা দিতে ব্যাংকের সামনে লম্বা লাইন। দুদিন এটিএম পরিষেবা বন্ধ থাকার পর শুক্রবার এটিএম পরিষেবা চালু হবে বলে ঘোষণা করা হয়। এদিন সকাল হতে না হতেই এটিএম এর সামনে লাইন পড়ে। তবে জেলার অধিকাংশ এটিএমই বন্ধ, যেগুলি খোলা রয়েছে সেগুলি থেকেও টাকা বেরোচ্ছে না বলে অভিযোগ। সারা দিন লাইনে দাঁড়ালেও হাতে টাকা আসেনি, চরম নাজেহাল সাধারণ মানুষ। প্রবলেম হচ্ছে বলতে আমরা সাধারণ মানুষ, আমরা দীর্ঘক্ষণ ব্যাংকে লাইন দিয়েছি এবং আমরা দেখতে পেলাম যে ব্যাংকেও আমরা সঠিকভাবে টাকা পাচ্ছি না, আমরা ন্যূনতম বাজার করতে পারছি না, এটিএম বন্ধ। আমরা দেখেছিলাম টিভিতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এটিএম আজ থেকে খুলবে, কিন্তু আমরা এটিএম এসে দেখলাম যে কোনোভাবেই এটিএম বন্ধ। মহিষাদলে প্রায় সর্বত্রই এটিএম বন্ধ। আমরা সাধারণ মানুষ প্রচণ্ড হয়রানির শিকার। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। শুক্রবার সকাল থেকে লম্বা লাইন দিয়েও ব্যাংকে টাকা মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষজনের। ময়নায় লম্বা লাইন সামলাতে নামল সিভিক পুলিশ। দিনভর চরম হয়রানির শিকার মধ্যবিত্ত মানুষ। টাকা তুলতে হয়রানি এখনো অব্যাহত। শুক্রবার সকাল থেকেই ময়নায় ব্যাংকের সামনে লম্বা লাইন। ব্যাংকে পুরনো নোট জমা দেন মানুষ, তার বদলে মেলে নতুন নোট। কিন্তু এটিএম এর লাইন দিয়েও টাকা মেলেনি বলে অভিযোগ। ময়নায় লম্বা লাইন সামলাতে নামল সিভিক পুলিশ। দিনভর চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। সারাদিন নাজেহাল হয়ে ক্ষুব্ধ মানুষজন। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, এখন লাইন এগোচ্ছে না। একটা লাইন দিয়ে এগোচ্ছি তো সময় লাগছে, এই জন্য মোটামুটি এখন এগোচ্ছে। তোমরা এসছে সাংবাদিক, তো এই জন্য এগোচ্ছে মোটামুটি। দেখি ভালো, খারাপ এই যে পদ্ধতিটা, এই যে পদ্ধতিটা কেমন আপনার মনে হয়? পদ্ধতিটা ঠিকই আছে, এছাড়া তো কোনো বিকল্প পথ নেই, সেরকম কোনো উপায় নেই। এতে মানতেই হবে, এটা এই সিস্টেমটাতে তো করতে হবে। অনেকে ভাগ হয়ে যাচ্ছে, একটা লাইনেই সবাই চেঞ্জ হচ্ছে, ডিপোজিট এবং উইথড্র, কিন্তু একটা লাইন, যার জন্য লাইনটা একটু বেশি হয়েছে। এ পর্যন্ত ঝামেলা নেই, সকাল থেকে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, একটু একটু এগোচ্ছে। অন্যান্য কাজ ফেলে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, অবশ্যই, সেটা কাজ ফেলে আসতেই হয়েছে, উপায় নেই, খুচরো নেই, সংসার চালাবো, উপায় নেই, খুচরো তো নেই, যার জন্য এটা করতেই হয়েছে। বর্তমান যে অবস্থা, এটা মেনে নিতে হচ্ছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই দিকে সচেষ্ট প্রশাসন। শুক্রবার তমলুক সহ অন্যান্য অনেক এলাকায় চলল কেন্দ্রীয় সেনাবাহিনীর রুট মার্চ। আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সচেষ্ট প্রশাসন।
নির্বাচনে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন জেলা শাসক ডক্টর রেশমি কমল। বৃহস্পতিবার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। শুক্রবার জেলার সদর শহর তমলুকে চলে কেন্দ্রীয় সেনাবাহিনীর টহলদারি। তমলুকের উত্তরচড়া, শঙ্করারা, রামতারক, নেতাজি নগর সহ একাধিক জায়গায় চলে রুট মার্চ। গন্ডগোল লাগিয়ে দিই গন্ডগোল হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। ময়নার বলাইপন্ডায় প্রত্যেক দিনই চলছে বাইক থেকে শুরু করে 4 চাকার গাড়ি তল্লাশি। ভোটের পূর্বে কোনো বেআইনি জিনিস যাতে প্রবেশ করতে না পারে সেই কারণেই এমন পদক্ষেপ। আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন করতে হবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সে ব্যাপারে যথেষ্ট নজর রয়েছে প্রশাসনেরও। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বলাইপন্ডা এলাকায় প্রতিদিনই কড়া নিরাপত্তায় চলছে বাইক থেকে শুরু করে 4 চাকার গাড়ি তল্লাশি। ময়নায় বলাইপন্ডা এলাকায় ব্রিজ পেরোলেই পশ্চিম মেদিনীপুর, যাতে ভোটের সময় বা ভোটের আগে কোনো রকম অবৈধ জিনিস বেআইনিভাবে জেলায় প্রবেশ করতে না পারে, যাতে না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তারই জন্য এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। কোথায় যাবে? আচ্ছা আচ্ছা নামটা অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার হলদিয়া টাউনশিপের একটি নির্বাচনী সভায় এসে এমনটাই জানান মুকুল রায়। হলদিয়া ছাড়াও তিনি নন্দকুমার এবং নন্দীগ্রামেও সভা করেন। তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর জয় সময়ের অপেক্ষা। আমরা চাই এই জয় শিল্পনগরী হলদিয়ার মানুষের অবদান থাকুক। বৃহস্পতিবার রাতে হলদিয়া টাউনশিপের নির্বাচনী সভায় এসে একথা বলেন তৃণমূলের সাংসদ মুকুল রায়। এদিনের সভায় মুকুলবাবু ছাড়াও তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন হলদিয়া ছাড়াও নন্দকুমার থানার ভবানীপুর ও নন্দীগ্রামে নির্বাচনী সভা করেন মুকুলবাবু। 500 ও 1000 টাকার নোট বাতিল করার বিষয়ে তিনি বলেন, যারা কালো টাকার কারবার করে তারা 500 ও 1000 টাকার নোট নিয়ে বসে নেই। এভাবে কালো টাকা শেষ করা যায় না। মুকুলবাবু বলেন, যোগ্য উত্তরসূরি হিসেবে দিব্যেন্দুকে জিতিয়ে তমলুক লোকসভা এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। যে নির্বাচনে জিতলে পরেই সেই কালো টাকা বিদেশ থেকে নিয়ে এসে প্রত্যেকটা ভারতীয়দের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে 15 লক্ষ করে টাকা আপনারা পৌঁছে দেবেন। 2.5 বছর অতিক্রান্ত হয়েছে, একটা লোক 15 পয়সা পেয়েছে, 15 পয়সা ছেড়ে দিলাম, 1 পয়সা পেয়েছে, 1 পয়সা পায়। উল্টে কি করলে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে নির্বাচন মাথায় রেখে, উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখে কি করলেন, বললেন হঠাৎ বললেন 500 টাকা
টাকার নোট বাতিল। যারা পকেটে টাকা নিয়ে ঘুরে তারা কালো ধন বানায় না, আর কালো ধন যেখানে বানানো হয় সেখানে 500-1000 টাকার নোট এইভাবে থাকে না। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিজেপি কর্মী এবং বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হচ্ছে। তমলুকের সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানালেন রাজ্য নেতা রাহুল সিনহা। এই ব্যাপারে প্রশাসনকে জানালেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পূর্ব মেদিনীপুর জেলায় বেছে বেছে বিজেপি কর্মী ও বিজেপি পার্টি অফিসে হামলা চালানো হচ্ছে। তমলুকে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। মানুষ সিপিএম কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, হাওয়া এখন বিজেপির পালে, আর সেই কারণে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে মূল প্রতিপক্ষ ধরে নিয়ে ভারতীয় জনতা পার্টির উপর নানাভাবে হামলা চালানোর চেষ্টা করছে। চারিদিকে বিজেপি কর্মীদের উপর হামলা, বিজেপি কর্মীদের ভীতি প্রদর্শন, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া। কোলাঘাটে আমাদের অফিস, রাতের অন্ধকারে সেই অফিসে বিজেপির ফ্ল্যাগকে সরিয়ে দিয়ে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া। এর থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচনী যুদ্ধে তৃণমূলকে অনেকটা ঘায়েল করতে বিজেপি সক্ষম হয়েছে। তার অভিযোগ, এ ব্যাপারে বিজেপির তরফ থেকে জেলার এসপির কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে। প্রশাসনকে এর জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এসপিকে ঘটনাটা জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্য প্রশাসন এখনো পর্যন্ত কোনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু প্রশাসন নিশ্চুপ। তাই বিজেপির তরফ থেকে এবার নির্বাচন কমিশনে গোটা বিষয়টি জানানো হবে, এমনটাই জানিয়েছেন তিনি। নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন নদী পেরিয়ে আরো অনেক তৃণমূলী গুন্ডারা এখানে সন্ত্রাস সৃষ্টি করবার জন্য নদী পেরিয়ে নন্দীগ্রামের মধ্য দিয়ে সারা তমলুকে ছড়িয়ে পড়বে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যালের হয়ে প্রচারে আসেন অধীর চৌধুরী। নোট বাতিল কেন্দ্রীয় সরকারের এটি খামখেয়ালিপনা, এমনটাই তিনি মন্তব্য করলেন। নোট বদল কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনা। তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যালের হয়ে প্রচারে এসে মন্তব্য রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নির্বাচনে জোট হয়েছিল, আমাদের মনে হয়েছিল, কারণ তখন সাধারণ যারা কর্মী তারাও উভয় দলেরই জোট ছিল। এখন সিপিএম পার্টি তারা বলেছে যে আমরা জোট করবো, আমাদের কোনো আপত্তি নেই। জোট না করলে কংগ্রেস তার মধ্যে নতুন লড়ছে, এটা সিপিএম পার্টির তরফ জিজ্ঞেস করুন। আমরা তো বলিনি, আমরা কখনো বলিনি যে জোট করে আমরা লড়বো। সিপিএম পার্টির বক্তব্য এই নির্বাচনে আমরা জোট করে আমাদের পার্টি। শুক্রবার মহিষাদলে আসেন তিনি। একটি জনসভাও অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অধীর বাবু। কেউ আমরা এমপি থাকলেও বাইরেও কিছু রোজগার করার চেষ্টা করি, আর দিদি বলছে আমি কিছুই করি না, আমি নিজের পয়সায় চলি। এই নিজের পয়সাটা মানেটা কি? এটা কি তোলার পয়সা? এটা কি সিন্ডিকেটের পয়সা? এটা কি কয়লা চুরি পয়সা? কিসের পয়সা আমরা জানতে চাই। কারণ পশ্চিমবঙ্গে সরকার যাতে তাদের হাতে কাজ করে, আমাদেরকে কেউ টাকা দেয় না। ব্যবসায়ী বলুন, মালিক বলুন, কোনো শিল্পপতি বলুন, টাকাটা কাকে দেয়? সরকারি দলকে দেয়, কারণ তারা সুযোগ সুবিধা দিতে পারে, তাই তাদেরকে টাকা দেয়। আমরা তো কোনো সুযোগ সুবিধা দিতে পারি না, তাই আমাদের কাছে টাকা দেওয়ার প্রশ্ন আসে না। তাই মাথাটা খারাপ হয়েছে তৃণমূলের নেত্রী, কারণ সে দেখছে তার ঘরে জমানো বস্তা বস্তা সিন্ডিকেটের টাকা, তোলার টাকা, গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, বালি পাচারের টাকা, এগুলো নিয়ে আমি কি করবো? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। উপনির্বাচনকে কেন্দ্র করে তমলুক লোকসভা কেন্দ্রের জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহন্তির সমর্থনে নন্দীগ্রামে প্রচার চালালেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে কেন্দ্র জুড়ে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপি প্রচারে এবার এলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে এসে বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তির সমর্থনে প্রচার করেন তিনি। টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার হয়ে তেখালি পর্যন্ত একটি হুড খোলা গাড়িতে চেপে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন
রূপা গঙ্গোপাধ্যায়। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন। বক্তব্য রাখেন নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। বিজেপি কর্মীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ রূপা গাঙ্গুলির। বারবার মানুষকে বোঝানো হচ্ছে গরিব মানুষের অসুবিধা করার জন্য এই 500,000-এর ব্যাপারটা করা হয়েছে, তা কিন্তু নয়। এটার একমাত্র কারণ হচ্ছে যে আজকে যেখানে মানুষের ঘরে ঘরে বড় লোকরা যারা কোটি কোটি টাকা, 500,000 কোটি কোটি টাকা নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছে, নানান জায়গায় ভাগ করে রেখেছে, 10টা 12টা 20টা করে বাড়ি কিনে রেখেছে, কালো টাকায় কালো কারবারি করছে, মেয়ে পাচারের মধ্যে জড়িত, বন্দুক কেনার মধ্যে জড়িত, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এই কালো টাকা বন্ধ হয়ে যাবার জন্য। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। শুরু হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের কাজ। কয়লা পুড়িয়ে যে ছাই নির্গত হয় তার জেরে আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অর্থকরী ফসলও হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ভয়াবহ দূষণ প্রতিরোধে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন মানুষজন। অবশেষে সফল হলো তাদের আন্দোলন। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে শুরু হলো আধুনিকীকরণের কাজ। তার জেরে বন্ধ রইল তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত 7ই নভেম্বর থেকে আপাতত 1 মাস ওই ইউনিটের উৎপাদন বন্ধ রেখেই নবীকরণ ও আধুনিকীকরণের প্রক্রিয়া চলবে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী দূষণের বিরুদ্ধে কৃষক সংগ্রাম পরিষদ এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির নেতৃত্বে আন্দোলন চলছে। আমরা হঠাৎ মাসাধিককাল আগে থেকে লক্ষ্য করতে পারলাম যে সেই ছাইজনিত দূষণের চিমনি দিয়ে যে বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র উঠছে, সেই কারণে এই মেছেদা সংলগ্ন বিভিন্ন কলা গাছ, নারকেল গাছ, সবাবুল গাছ, বাবলা গাছ সহ বিভিন্ন গাছের উপরে তার একটা প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তারপর ধাপে ধাপে প্রথম স্টেজের বাকি 2টি ইউনিটও ওইভাবে সংস্কার করা হবে। উল্লেখ্য, 210 মেগাওয়াট যুক্ত 6টি ইউনিটে মোট 1260 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন 14,000 মেট্রিক টন কয়লা লাগে। কয়লা পুড়িয়ে প্রায় 7.8 মেট্রিক টন ছাই উৎপন্ন হয়। এই বিশাল পরিমাণ ছাই ও চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়ায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহীদ মাতঙ্গিনী ব্লক ও লাগোয়া হাওড়া জেলার বাগনান ব্লকের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকার লক্ষাধিক মানুষ বর্তমানে দূষণে আক্রান্ত। আমরা যতটুকু জানতে পেরেছি, এই চিমনি দিয়ে যে সমস্ত বর্জ্য জিনিসপত্র উড়ে তাতে সালফার ডাইঅক্সাইড রয়েছে, সেইটাই জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড আকারে এই এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। শিশু, বৃদ্ধ সহ এলাকার হাজার হাজার মানুষ ক্যান্সার, ব্রঙ্কাইটিস সহ চামড়া ও চোখের নানা রোগে আক্রান্ত হয়েছেন। এলাকায় প্রধান অর্থকরী ফসল পান ও ফুল চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। সেচ এবং জল নিকাশি খালগুলি প্রত্যেক বছর ছাইয়ের জলে মজে গিয়ে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়ে। আমল আন্ডার জমিতে সাইলোর জন্য যে চাষের সমস্যা হচ্ছে, আমি জেনেছি কিছুদিন আগে 2 বছর ধরে আপনারা চাষ করতে পারেননি। আমি দায়িত্ব নিচ্ছি সেই চাষ যাতে কৃষকরা করতে পারে তার দায়িত্ব আমার। আমি তিরস্কৃত করছি আমার স্থানীয় নেতাদের, যারা এই বিষয়টা এতদিন আমার কাছে জানায়নি। আমি জানালে আমি নিশ্চয় সমাধান করতাম। তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ভয়াবহ দূষণ নিয়ন্ত্রণে প্রথম স্টেজের 3টি ইউনিটের চিমনির মুখে নতুন ছাঁকনি যন্ত্র লাগানো এবং দ্বিতীয় স্টেজের 3টি ইউনিটের সংস্কার সহ বিভিন্ন দাবিতে গত 1990 সাল থেকে কেটিপিএস, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি ও কৃষক সংগ্রাম পরিষদ যৌথভাবে দীর্ঘস্থায়ী আন্দোলন চালাচ্ছে। অবশেষে সফল হলো তাদের আন্দোলন। শুরু হলো আধুনিকীকরণের কাজ। অ্যাকচুয়ালি মাস মিডিয়ার কাছে কথা বলতে হলে আমাকে কর্পোরেটের পারমিশন নিতে হয়, বাইরে কোনো কাজ করতে হলে আমাকে কর্পোরেটের পারমিশন নিতে হয়। কর্পোরেটের সঙ্গে কথা বলে হেডকোয়ার্টারের সঙ্গে আপনি বলতে। আচ্ছা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
দুর্গাকালীর পর মা এলেন জগদ্ধাত্রী রূপে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেতে উঠলেন আমবাঙালি। পুজোর উদ্বোধন করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এছাড়াও পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরও। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, কালী পুজোর পরে এবার নতুন রূপে মর্তে এসেছেন দেবী। সারা জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তমলুকের বারখোদা গ্রামে বারখোদা ইয়ংস্টার ক্লাবের পুজোতে আনন্দে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা। আপনাদের পুজো কদিন ধরে চলে? আমাদের পুজো 5 দিন ধরে চলবে। কি কি অনুষ্ঠান রয়েছে? আমাদের পুজোতে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিনোদনমূলক কিছু অনুষ্ঠান রয়েছে, কীর্তন গান, তার সঙ্গে আরও কিছু নতুন একটা আমরা অনুষ্ঠান দাদাগিরি প্রোগ্রাম এবছর করছি। দাদাগিরি অনুষ্ঠান হবে আগামীকাল। আর লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে 5 থেকে 6,000 লোকের আগামীকাল একটা প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। সবাই এখানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রেখেছি 5-6,000 লোকের এখানে। প্রত্যেক বছর কি প্যান্ডেল বিভিন্ন থিমের হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে মানুষকে একটু নতুন কিছু দেখানোর জন্য, নতুন কিছু থিম তুলে ধরার জন্য চেষ্টা করি। পুরুষদের পাশাপাশি এখানে পুজোর কাজে হাত লাগিয়েছেন মহিলারাও। কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয় এই পুজোতে। এখানে মহিলারা খুব আনন্দ করে, সবাই আনন্দে গা ভাসিয়ে দেয়। এই 5 দিন, এই 5 দিন অপেক্ষা করে, এক বছর ধরে অপেক্ষা করে এই 5টা দিনের জন্য। মানে ছেলেদের সঙ্গে একদম তাল মিলিয়ে? হ্যাঁ, খুব এনজয়। পুজোর কয়েকটা দিন কি করো? 8 থেকে আসি, সবাই আনন্দে গা ভাসিয়ে দেয়। এখানে কি কি অনুষ্ঠান রয়েছে? এখানে 5 দিন ব্যাপী অনুষ্ঠান চলে। নানা রকম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই ক্লাব চেষ্টা করছে যে আরও পরবর্তী বছরে অভিনব প্যান্ডেল এবং অভিনব প্রতিমা করার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হেড়িয়া বন্ধু গোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবছর এই পুজো 27 বছরে পা দিল। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজোর সূচনা হয়। তো আমরা আমাদের 27তম বর্ষের জগদ্ধাত্রী পুজো এবং মিলন মেলা আজকে 27 বছর ধরে হেড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠী, হেড়িয়া হাই স্কুলে আমরা বর্ষের জগদ্ধাত্রী পুজো এবং পুজোর আগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। আমাদের 27তম বর্ষের জগদ্ধাত্রী পুজো এবং মিলন মেলা, সেই উপলক্ষে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এক্ষুনি সমাপ্ত করলাম। মোট 60 জন রক্তদাতা রক্তদান করলেন, তার মধ্যে 17 জন মহিলা আর বাকি 43 জন পুরুষ। তো এই সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রক্ত সংকট দেখা দেয়। আমরা নিয়ম করে আজকে 27 বছর ধরে হেড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠী, হেড়িয়া হাই স্কুলে আমরা প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। এবছরও করলাম, কেননা এক ফোঁটা রক্তের বিনিময়ে একজন মানুষের জীবন আসতে পারে। তার জন্য মানুষের সেবায় লাগতে পেরে আমরা হেড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠী আমরা নিজেদেরকে ধন্য মনে করি। কোলাঘাটের নিজ খয়রা নবোদয় ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার 21 বছরে পড়ল। এবার এখানকার প্রতিমা 35 ফুট। ঢাকের গহনায় সুসজ্জিত দেবী। আদিবাসী নৃত্যর মাধ্যমে পুজোর সূচনা হয়। পুজোতে প্রতিদিনই থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার পুজো কমিটির নাম, গ্রামের নাম হচ্ছে নিজ খয়রা, আর যার উদ্যোগে আমরা হচ্ছে নিজ খয়রা নবোদয় সংঘের মাধ্যমে তাদের সহযোগিতায় আমরা পূজাটা দীর্ঘ নিয়ে বিগত 1403 সালের থেকে আমরা পূজা আরম্ভ করেছি। তো আমরা এখানে দেখেছি যে এখানে মেনলি দুর্গা পূজা পাশাপাশি অনেক দূরে যেতে হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে জগদ্ধাত্রী পূজা সৃষ্টি করেছি। তো এখন আমরা মোটামুটি বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত আছেই আমাদের সংসারে। তার মাধ্যমে আমরা কয়েকটি ছেলে মিলে মেনলি নাম করতে হয় আমাদের এখানে গোবিন্দ সামন্ত বলে একটি ছেলে, তার উদ্যোগেই মোটামুটি এটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়।
দিন দিন দেশের বিভিন্ন বাজারে তসরের চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে তসর চাষের ওপর গুরুত্ব আরোপ করছেন দপ্তরের আধিকারিকরা। বীরভূমের বিভিন্ন এলাকায় চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ব্যাপারে। উদ্যোগে রয়েছে তসর সিড মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা লাভবান হবেন, এমনটাই জানালেন কৃষি আধিকারিক। দিন দিন দেশের বিভিন্ন বাজারে তসরের চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে তসর চাষের ওপর উৎসাহ দিতে মাঠে নেমেছেন দপ্তরের আধিকারিকেরা। উন্নত ধরনের বীজ দিয়ে চাষিদের নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন তারা। আমাদের এই যে অফিস বা কেন্দ্রটির নাম হচ্ছে গিয়ে তসর সিড মাল্টিপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখানে তসর বীজ উৎপাদন হয় এবং চাষিদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রটি 1982 সালে এখানে এস্টাবলিশ হয়েছে এবং সেই 82 সাল থেকে আজ দীর্ঘদিন ধরে এর কাজ করে যাচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের প্যাটেলনগর গ্রামে তসর সিড মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে বীরভূমের বিভিন্ন এলাকায় তসর নিয়ে যে সমস্ত চাষিরা চাষ করছেন তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে বেসিক সিড বা মূলত বীজচন যেটা উৎপাদিত হয়, সেই বেসিক সিডগুলো আমরা কি করি, আমরা স্টেট গভর্নমেন্টকে এবং বিভিন্ন এনজিও যারা আছে তাদেরকে আমরা সাপ্লাই করি এবং যে সমস্ত চাষিরা এই তসর চাষের সঙ্গে যুক্ত তাদের নতুন নতুন প্রযুক্তির উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেটা 7 দিনেরও কোর্স আছে, 15 দিনের কোর্স আছে, 20 দিনের কোর্স আছে এবং 1 মাসের কোর্স আছে। সেটা কিছু স্টাইপেন্ডেরও আছে, আবার নন স্টাইপেন্ডেরও ব্যবস্থা আছে। মূলত তসর চাষ বেশি হয় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জেলায়। বর্তমানে বীরভূম ও বর্ধমানেও এই চাষ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এলাকায় তসর চাষের সঙ্গে যুক্ত চাষিরা লাভবান হবে বলে মনে করছেন আধিকারিকেরা। তাই এই তসর চাষ হচ্ছে কি একটা রেশম শিল্পের বা রেশমের একটা অঙ্গ। কারণ আমরা জানি যে রেশম হচ্ছে গিয়ে 4 ধরনের। 1 নম্বর হচ্ছে যেটা মালবেরি, 2 নম্বর তসর, 3 নম্বর এরি, 4 নম্বর মুগা। তার মধ্যে 80% উপরই উৎপাদিত হয় মালবেরি, আর যে 20% থাকলো তার ভেতরে তসর, এরি এবং মুগা পড়ে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।